সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আজকে সৃজনশীল প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে সৃজনশীল প্রশ্ন নিয়ে পর্যালোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রথম যে সৃজনশীল নমুনা প্রশ্ন, এখানে আমরা একটা চিত্র দিয়েছি। চিত্র হলো একটা দেওয়া আছে এ আর একটা দেওয়া আছে বি। তো ক নম্বর প্রশ্ন হলো কোষীয় অঙ্গাণু কাকে বলে? কোষীয় অঙ্গাণুর সংজ্ঞা কেউ বলতে পারবা? কোষীয় অঙ্গাণু কাকে বলে? কোষীয় অঙ্গাণুর সংজ্ঞা কারণ মনে থাকলে বলো। কোষের সাইটোপ্লাজমে অবস্থিত জীবন্ত হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র নির্দিষ্ট ক্ষুদ্র কাজ, ক্ষুদ্র জিনিস নির্দিষ্ট কাজ ও যা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। নির্দিষ্ট কাজ আর একটা নির্দিষ্ট আকৃতি সম্পন্ন, নির্দিষ্ট কাজ ও আচ্ছা। নির্দিষ্ট আকৃতি সম্পন্ন অঙ্গাণুকে কোষীয় অঙ্গাণু বলে। কোষের শক্তিঘরের কাজগুলো লিখো। কোষের শক্তিঘর মানে মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস। আর মাইটোকন্ড্রিয়া লিখে তার কাজগুলো লিখতে হবে। মাইটোকন্ড্রিয়ার জন্য এক, কাজের জন্য এক। এই অংশটির ভৌত গঠন ও কাজ লিখো। এই অংশটি এখানে কি বোঝানো হয়েছে? কোষ প্রাচীর। কোষ প্রাচীর। হ্যাঁ, কোষ প্রাচীরের ভৌত গঠনে কি কি আসবে? এটি তিনটি স্তরে বিভক্ত। সেলুলোজ। মধ্যস্তরটি মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। তারপর প্রাইমারি প্রাচীর, তারপর সেকেন্ডারি প্রাচীর। প্রাচীর। আর আরো আসবে কূপ এলাকা। কূপ এলাকার মধ্যে কি কি আসবে? কূপ, পিট পেয়ার, পিট মেমব্রেন, প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা। হ্যাঁ, তাহলে এই সমস্ত জিনিসের গঠন তোমাকে লিখতে হবে আর কাজ লিখতে হবে। তাহলে গঠনের জন্য এক, কাজের জন্য এক। বি অংশটির গঠন, বি অংশটি কি বোঝানো হয়েছে? বি অংশ কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি। তাহলে অংশটির গঠন ব্যাখ্যাকারী, গঠন ব্যাখ্যা করেছিল ফ্লুইড মোজাইক মডেল। ব্যাখ্যাকারী কে ছিল? মোজাইক। ফ্লুইড মোজাইক মডেলের নাম সিঙ্গার আর হচ্ছে নিকলসন। হ্যাঁ, নিকলসন। নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল। তাহলে মডেলটা ব্যাখ্যা করতে হবে কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হচ্ছে, আর এর গঠনটা লিখতে হবে। তাহলে কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হচ্ছে বলতে পারবা? ওই যে সমুদ্রের মোজাইকের মতন মানে এটাকে তোমাকে এভাবে বলতে হবে যে কোষঝিল্লিকে যদি আমরা অণুবীক্ষণ যন্ত্রে দেখি, তাহলে কোষঝিল্লির গঠনে আমরা দেখব ফসফোলিপিড অণুগুলো একটা আরেকটা অণুকে ছেড়া দিচ্ছে, যার ফলে যে কম্পন তৈরি হয়। আর এই কম্পনটা দেখতে অনেকটা ফ্লুইডের মতো বা তরলের মতো। আর এই ফ্লুইড বা তরলের উপরে ভেসে থাকা প্রোটিন অণুগুলো অনেকটা মোজাইকের মতো দেখায়। এই থেকে নামকরণ করা হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। আর এর গঠন সম্পর্কে তোমাকে লিখতে হবে। ফ্লুইড মোজাইক মডেল আছে ফসফোলিপিড, বাইলেয়ার, তারপরে প্রোটিন, তারপরে আসছে হলো কোলেস্টেরল, আর এটা গ্লাইকোক্যালিক্স। হ্যাঁ, এগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে। ফ্যাটি অ্যাসিড, তেল। হ্যাঁ, ওই যে ফসফোলিপিডের মধ্যে এগুলো পাবা, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। 2 নম্বর নমুনা কোশ্চিন, অঙ্গাণু ওয়াই আলোক শক্তি খেয়ে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন করতে পারে, মানে কি? কোন অঙ্গাণু এটা? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। আর অঙ্গাণু যে কোষের জন্য জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করতে পারে, মাইটোকন্ড্রিয়া। এখানে ক বলছে কোষের প্রোটিন তৈরির কারখানা কোনটি? অ্যান্সার কি হবে? রাইবোসোম। খ নম্বর হলো সাইটোসোলের কাজ কি? এখানে সাইটোসোল কাকে বলে তার কাজগুলো লিখতে হবে। সাইটোপ্লাজম। না, সাইটোসোল কাকে বলে? সাইটোসোলের সংজ্ঞা, এটা সংজ্ঞাটা হবে যে কোষঝিল্লি দ্বারা আবৃত সাইটোপ্লাজমের যে তরল অংশ নিউক্লিয়াস এবং কোষ অঙ্গাণু থেকে পৃথক থাকে, মূলত সাইটোপ্লাজমের মাতৃকা। তাহলে আমরা বললাম কোষঝিল্লি দ্বারা আবৃত, হ্যাঁ, সাইটোপ্লাজমের যে তরল অংশ
বা তরল বা অর্ধতরল অংশ নিউক্লিয়াস এবং কোষীয় অঙ্গাণু থেকে পৃথক থাকে, সেটাই হলো সাইটোসোল। এর কাজগুলো লিখতে হবে। উদ্দীপকের ওই অঙ্গাণুর গঠন সহ কাজ লেখো। তাহলে ওই অঙ্গাণুটা আমরা বললামই, ক্লোরোপ্লাস্ট লেখার জন্য 1, তার গঠন লেখার জন্য 1, কাজ লেখার জন্য 1। তাহলে ক্লোরোপ্লাস্টের গঠনে আমরা কি কি লিখবো, কি কি জিনিসের অ্যান্সার লিখবো? ভৌত গঠনে ক্লোরোপ্লাস্টের ভৌত গঠনে কি কি ছিল? গ্রানাম, গ্রানা, স্ট্রোমা, গ্রানা, স্ট্রোমা, থাইলাকয়েড। তো ওগুলো গ্রানা 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 গ্রানামের মধ্যে ওগুলো পড়ে যাবে। তারপরে আমরা আসবো স্ট্রোমা, তারপরে আমরা আবরণী, তারপরে এটিপি সিনথেসিস, হ্যাঁ, তারপর রাইবোসোম, ইলেকট্রন ট্রান্সপোর্ট স্ট্রোমা সিস্টেম, ল্যামেলাম। ডিএনএ, স্ট্রোমা ল্যামেলাম, হ্যাঁ, এই সমস্ত জিনিসের তোমাকে বর্ণনা লিখতে হবে, লিখে কাজ লিখতে হবে। গঠনের জন্য 1, কাজের জন্য 1। ঘ, উদ্দীপকের যে অঙ্গাণুর সচিত্র মানে মাইটোকন্ড্রিয়া লিখে মাইটোকন্ড্রিয়ার জন্য 1, তার চিত্র লেবেলিং করলে আরেক, হ্যাঁ, লিখে গঠন বর্ণনা করতে হবে, মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করতে হবে এবং সেখানে সংগঠিত 3টে প্রক্রিয়ার নাম লিখতে হবে। তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠনে আমরা কি কি বর্ণনা পাবো? এখানে পাবো আবরণীর পাবো, তারপরে আমরা আবরণীর মধ্যে পাবো একটা বহিঃঝিল্লি, একটা অন্তঃঝিল্লি, অন্তঃঝিল্লির মধ্যে আমরা পাবো ক্রিস্টি, বহিঃপ্রকোষ্ঠ, অন্তঃপ্রকোষ্ঠ, অক্সিজেন, হ্যাঁ, তারপর এটিপি সিনথেসিস বা অক্সিজেন, তারপরে আমরা পাবো ডিএনএ, রাইবোসোম, হ্যাঁ, এই তো এগুলো। আর স্যার হ্যাঁ বলো। সাইটোসোল আর সাইটোপ্লাজম এক না? সাইটোসোল আর সাইটোপ্লাজম, মনে করো সাইটোসোলকে সাইটোপ্লাজম বলতে পারি, কিন্তু সাইটোপ্লাজমকে সাইটোসোল বলতে পারি না, কারণ সাইটোপ্লাজম ইকুয়াল টু কি? সাইটোপ্লাজম ইকুয়াল টু সাইটোসোল প্লাস কোষীয় অঙ্গাণু। ক্লিয়ার? স্যার প্লাস কি বললেন? সাইটোসোল প্লাস কোষীয় অঙ্গাণু ইকুয়াল টু সাইটোপ্লাজম। স্যার তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে পার্থক্য কি সাইটোপ্লাজমের? প্রোটোপ্লাজম থেকে সাইটোপ্লাজমের মধ্যেও পার্থক্য আছে। প্রোটোপ্লাজম মানে কি? প্রোটোপ্লাজম ইকুয়াল টু সাইটোপ্লাজম যোগ নিউক্লিয়াস যোগ কোষঝিল্লি। আবার বলছি, কি কি বললাম? কোষঝিল্লি যোগ সাইটোপ্লাজম যোগ নিউক্লিয়াস ইকুয়াল টু প্রোটোপ্লাজম। বুঝছো? তাহলে এখন প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, সাইটোপ্লাজমে শুধু কোষঝিল্লিটা থাকবে না? না, সাইটোপ্লাজমে কোষঝিল্লি আর নিউক্লিয়াস, যদিও সাইটোপ্লাজমের ভিতরে নিউক্লিয়াসটা মনে হচ্ছে, কিন্তু ওটা আলাদা। হ্যাঁ, নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের অংশ না। ওকে, সাইটোপ্লাজম ইকুয়াল টু কি? সাইটোপ্লাজম কি কি নিয়ে গঠিত? সাইটোপ্লাজম হলো যে সাইটোসোল আর কোষীয় অঙ্গাণু নিয়ে সাইটোসোল গঠিত, সাইটোপ্লাজম গঠিত। কোষীয় অঙ্গাণু আর সাইটোসোল নিয়ে সাইটোপ্লাজম গঠিত। তাহলে সাইটোপ্লাজমের একটা অংশ, সাইটোপ্লাজমের যে তরল অংশ, হ্যাঁ, যেটা সেখানে কোষীয় অঙ্গাণু থাকবে না, সেই তরল অংশকে আমি সাইটোসোল বলতে পারি। ওকে, ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন লিখবো, লিখে সংগঠিত 3টা প্রক্রিয়ার নাম লিখবো। মাইটোকন্ড্রিয়াতে 3টা সংগঠিত প্রক্রিয়ার নাম কি হবে? কি কি হতে পারে? মাইটোকন্ড্রিয়াতে 3টা প্রক্রিয়া হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, আরেকটা ক্রেবস চক্র, ক্রেবস চক্র, আরেকটা আরেকটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড চক্র। ও ফ্যাটি অ্যাসিড চক্র। জি স্যার। স্যার এগুলো বর্ণনা দেওয়া লাগবে? না না না, বর্ণনা লিখতে হবে না, শুধু নাম লিখলেই হবে। এখানে লিখবা মাইটোকন্ড্রিয়া কথাটা লিখবা, দিয়ে চিত্র আঁকবা, চিত্র লেবেলিং করবা, আরো 1 পেলা, গঠন লেখার জন্য আরো 1, আর 3টা প্রক্রিয়ার নাম লেখার জন্য আরো 1। আচ্ছা, সি ও নমুনা প্রশ্ন 3। সি ও ডি হলো যথাক্রমে মাতৃকোষ ও অপত্যকোষ, যাদের প্রত্যেকটিতে 20টি করে ক্রোমোজোম রয়েছে। তাহলে সি তেও 20টা ক্রোমোজোম, ডি তেও 20টা ক্রোমোজোম। হ্যাঁ, আবার পরের প্যারাতে আছে আবার ই ও এফ হলো যথাক্রমে মাতৃকোষ ও অপত্যকোষ, এ কোষ দুটিতে যথাক্রমে 10টি ও 5টি করে ক্রোমোজোম রয়েছে। তাহলে ই ও 10টি ক্রোমোজোম মাতৃকোষে এবং এফ হলো অপত্যকোষ, সেখানে ক্রোমোজোম আছে 5টি। তাহলে এখানে আমরা এমপিএফ এর পূর্ণরূপ কি হবে? ম্যাচুরেশন, ম্যাচুরেশন ম্যাচুরেশন প্রোমেটিং ফ্যাক্টর। প্রমোটিং ফ্যাক্টর। এটা কোথায় দেখেছিলাম?
সেল সাইকেলের স্যার C1 না ইন্টারফেসে সেল সাইকেলের যে ইন্টারফেসের G2 দশাতে। জি স্যার। আচ্ছা, সাইটোকাইনেসিস এর গুরুত্ব লিখুন। এখানে সাইটোকাইনেসিসের সংজ্ঞা লিখতে হবে প্লাস গুরুত্ব লিখতে হবে। সাইটোকাইনেসিসের সংজ্ঞা বলতে পারবা কেউ? স্যার সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। কার সাইটোপ্লাজম এখানে উল্লেখ করতে হবে? মাতৃকোষের। তাহলে বলতে হবে মাতৃকোষের সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। সাইটোকাইনেসিসের গুরুত্ব কি হবে? এখানে বলতে হবে যে সাইটোকাইনেসিসের না হলে একই কোষে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট হবে। এখানে বলতে হবে যে সাইটোকাইনেসিসের কারণে একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। যদি কোষে সাইটোকাইনেসিস না ঘটতো তাহলে একটা কোষে একাধিক নিউক্লিয়াস তৈরি হতো। তাহলে এই অপত্য কোষ সৃষ্টিতে এর ভূমিকা রয়েছে। উদ্দীপকের সি কোষে সংঘটিত বিভাজনের গুরুত্ব সহ তার তৃতীয় ধাপটি বর্ণনা করো। তাহলে সি কোষে সংঘটিত বিভাজনটার নাম কি? মাইটোসিস। তাহলে এটা লেখার জন্য 1, গুরুত্ব লেখার জন্য 1, আর মাইটোসিস কোষ বিভাজনের 3 নম্বর ধাপ কি হবে? মেটাফেজের বর্ণনা তোমাকে লিখতে হবে। মেটাফেজের বৈশিষ্ট্যগুলো কি কি আছে মনে আছে? স্যার ক্রোমোজোম সবচেয়ে বেশি মোটা হবে, খাটো হবে, এবং খাটো হবে। তারপর বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। স্পিন্ডল যন্ত্রের গঠন সম্পূর্ণ হবে। আর স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে কি আসবে? সেন্ট্রোমিয়ার যুক্ত হবে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো বিন্যস্ত হয়। আর এই বিন্যাসকে আমরা কি বলবো? এই বিন্যাসকে আমরা কি বলবো? মেটাকাইনেসিস। আর কি বৈশিষ্ট্য আছে? এই পর্যায়ে ক্রোমোজোমগুলো খাটো মোটা হয়ে কনডেনসেশন বলে। হ্যাঁ, আর এই পর্যায়ে ক্রোমোজোমগুলো খাটো হওয়ার কারণে সুপার কয়েলিং। হ্যাঁ, এদের সংখ্যা আকৃতি কনডেনসেশন বলে। হ্যাঁ, ওটাও ঠিক আছে। এদের সংখ্যা আকৃতি গণনা করা যায়। আর এই পর্যায়ে শেষের দিকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। এবার ঘ নম্বরে যাই। উদ্দীপকের ই কোষে সংগঠিত বিভাজন। ই কোষ, তাহলে কি হবে? ই কোষ হলো মাতৃকোষ। মাতৃকোষের সংগঠিত বিভাজনটা কি? মিয়োসিস বা মায়োসিস বিভাজন। যে উপপর্যায়ের কারণে জীব বৈচিত্র্য দেখা যায় তা চিত্র সহ বর্ণনা করো। তাহলে মায়োসিস 1 বিভাজনের কোন উপপর্যায়ে? প্যাকাইটিন উপদশা। হ্যাঁ, প্যাকাইটিন উপপর্যায়। ঠিক আছে, গুড। তাহলে প্যাকাইটিন উপপর্যায়ের জীব বৈচিত্র্য দেখা যায় তা চিত্র সহ বর্ণনা করো। প্যাকাইটিনের চিত্র আঁকে তার বৈশিষ্ট্যগুলো ডিসক্রাইব করতে হবে। তাহলে প্যাকাইটিনের বৈশিষ্ট্যগুলো বলো দেখি একাধারে। হোমোলোগাস ক্রোমোজোমগুলো। হ্যাঁ, বলো হোমোলোগাস ক্রোমোজোমগুলো। একই স্থান থেকে ভেঙে যাবে। না, হয়নি। এখানে বলতে হবে কি, প্রথমে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম, বাইভ্যালেন্টে আমরা জানি 2টা ক্রোমোজোম থাকে। বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বাদে বাহুগুলো লম্বালম্বি বিভাগে বিভক্ত হয়। এগুলোকে বলা হয় ক্রোমাটিড। ঠিক আছে, প্রথমে ক্রোমাটিড কিভাবে তৈরি সেটা বলতে হবে। এরপরে কি বলবা? বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিনকে সিস্টার ক্রোমাটিন বলে, আর একই ক্রোমোজোমের ভিন্ন দুটি ক্রোমাটিনকে নন সিস্টার ক্রোমাটিন বলে। হলো না, কয়েকটা হয়নি। হ্যাঁ, একটা জোড়ার। আচ্ছা, আমি বলতেছি। তাহলে বলবো কি, বাইভ্যালেন্টের একই ক্রোমোজোমের, জানি আমরা বাইভ্যালেন্টের 2টা ভিন্ন ক্রোমোজোম থাকে। তাহলে বাইভ্যালেন্টের একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে বলবো সিস্টার। আর বাইভ্যালেন্টের 2টি ভিন্ন ক্রোমোজোমের যে 2টা ক্রোমাটিড তাকে বলবো আমরা নন সিস্টার। কারণ আমরা জানি বাইভ্যালেন্টে একটা পিতার ক্রোমোজোম থাকে, একটা মাতার ক্রোমোজোম থাকে। এই 2 ক্রোমোজোম মিলে একটা জোড়া তৈরি করে, যাকে আমরা বলছি বাইভ্যালেন্ট। এবার আমরা কি বলবো, যে 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পরের মধ্যে কি হয়, একটা এক্স আকৃতির সংযোগ সৃষ্টি হয়। এর নাম কি? সংযোগ সৃষ্টি হয় প্লাজমা। এবং এই প্লাজমা নামক স্থানে কি সৃষ্টি হবে? ক্রসিং ওভার। আর আমরা আরো বলবো যে এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা সুস্পষ্ট দেখা যায়।
আচ্ছা, এরপরে তাহলে এটাও শেষ। এরপরে আমরা যাব 4 নম্বর কোশ্চেন। 4 নম্বরে বলছে আরিফ মাংস দিয়ে ভাত খেলো। মাংস মানে কি? প্রোটিন। আর ভাত মানে শর্করা। শর্করা। তাহলে NADP এর পূর্ণরূপ কি হবে? নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। মোম খেয়ে আদ্র বিশ্লেষণ করলে কি কি উপাদান পাওয়া যাবে? তাহলে মোমের সংজ্ঞা লিখতে হবে। মোমের সংজ্ঞা লিখে উপাদানগুলো লিখতে হবে। মোমের সংজ্ঞা কি হবে? মনোহাইড্রিক অ্যালকোহলের সাথে ফ্যাটি অ্যাসিডের এস্টার। গুড। হ্যাঁ, মনোহাইড্রিক অ্যালকোহলের সাথে ফ্যাটি অ্যাসিডের এস্টার যৌগকে মোম বলা হয়। মোমকে বিশ্লেষণ করলে দুটো জিনিস পাওয়া যাবে, দুই ধরনের জিনিস পাওয়া যাবে, মনোহাইড্রিক অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা এখানে অ্যালকোহল পাবো আর একটা ফ্যাটি অ্যাসিড পাবো। তো ফ্যাটি অ্যাসিডের গঠনে কার্বনের পরিসর কত থেকে কত? কার্বন 14 থেকে 36। হ্যাঁ, এটা তোমাদের এর আগের ক্লাসে কে যেন কিন্তু বলেছিল, ওটা আমার লেকচারে ভুল ছিল। হ্যাঁ, তো থ্যাংক ইউ। তাহলে ওখানে হবে ফ্যাটি অ্যাসিডের পরিসর হবে কার্বন 14 থেকে কার্বন 36, আর অ্যালকোহলের পরিসর হবে কার্বন 16 থেকে কার্বন 36। ওকে। শেষোক্ত খাদ্যে বিদ্যমান গ নাম্বার, শেষোক্ত খাদ্যে বিদ্যমান যৌগ পদার্থের গঠনভিত্তিক শ্রেণীবিভাগ উদাহরণ সহ ছক আকারে দেখাও। তাহলে শেষোক্ত খাদ্য হলো শর্করা, আর শর্করার গঠনভিত্তিক শ্রেণীবিভাগ কোনগুলো? শর্করার গঠনভিত্তিক শ্রেণীবিভাগ কোনগুলো? সরল শর্করা কনজুগেটেড, না না না, সরি সরল শর্করা কনজুগেটেড শর্করা না। মনোস্যাকারাইড। সরি হ্যাঁ হ্যাঁ, মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। 4 প্রকার: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। অলিগোস্যাকারাইড, হ্যাঁ, পলিস্যাকারাইড। তো এদের সংজ্ঞাগুলো লিখতে হবে। যেমন মনোস্যাকারাইডের সংজ্ঞা কি? যেসব শর্করাকে আদর বিশ্লেষণ করলে শর্করা যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে সরল হাইড্রোকার্বন ছাড়া একক পাওয়া যায় না, কোনো ক্ষুদ্রতর একক পাওয়া যায় না। একক পাওয়া যায়। স্যার, অ্যালকোহলের পরিসর কি জানি বললেন? না, আমরা বলছি অ্যালকোহলের পরিসর। অ্যালকোহলের পরিসরটা হলো কার্বনের পরিমাণ থাকবে কার্বন 16 থেকে কার্বন 36। হ্যাঁ, আর যেটা বললাম মনোস্যাকারাইড, সেটা হলো কি, যেসব কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে শর্করার আর কোনো ক্ষুদ্রতম একক পাওয়া যায় না, তাকে মনোস্যাকারাইড বলে। যেমন গ্লুকোজ। ডাইস্যাকারাইড কি হবে? যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে দুইটি মনোস্যাকারাইড একক পাওয়া যায়। ল্যাকটোজ। এরপরে আসবে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের সংজ্ঞা হলো যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড পাওয়া যায়, তাকে যেমন হলো র্যাসিডুজ। এবার আসবো পলিস্যাকারাইড। যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে 10-এর অধিক সংখ্যক মনোস্যাকারাইড পাওয়া যায়, তাকে বলা হবে পলিস্যাকারাইড। উদাহরণ স্টার্চ, সেলুলোজ ইত্যাদি। তাহলে এটা ছক আকারে দেখাতে হবে। উদ্দীপকের প্রথমোক্ত খাদ্যে বিদ্যমান যৌগ পদার্থের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক জীবদেহে তার গাঠনিক ও বিপাকীয় ভূমিকা লিখো। তাহলে প্রথমোক্ত খাদ্যটা কি ছিল? প্রোটিন। প্রোটিনের বৈশিষ্ট্য লিখবা, লিখে তার গাঠনিক কাজ এবং বিপাকীয় কাজ যেগুলো আছে সেগুলো লিখতে হবে। বিপাকীয় কাজ মানে বুঝতে পেরেছো? বিপাকীয় কাজ মানে হলো দেহের ভিতরে যে ভাঙা গড়ার কাজ। আচ্ছা, নমুনা প্রশ্ন 5, এখানে বি দেওয়া আছে। এই কোশ্চেনটা মনে এর আগেও বলেছি, আবার একটু রিপিট হচ্ছে। বি, এখানে এরোর উপরে আছে এ, গ্লিসারল যোগ ফ্যাটি অ্যাসিড। তাহলে বি এখানে কি? লিপিড, এনজাইম। তাহলে ক নাম্বার, কো এর পূর্ণ রূপ ইংরেজিতে লিখো। কি হবে? কোএনজাইম। হ্যাঁ, অ্যাপোএনজাইমের গাঠনিক একক কি? অ্যাপোএনজাইমের সংজ্ঞা দিয়ে গাঠনিক একক লিখতে হবে। অ্যাপোএনজাইমের সংজ্ঞা কি?
প্রোটিনের যে অপ্রোটিন অংশ না না, প্রোটিন অংশ প্রোটিন অংশ। কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশকে অ্যাপোএনজাইম বলে। তাহলে অ্যাপোএনজাইম যেহেতু প্রোটিন দ্বারা গঠিত, তাহলে প্রোটিনের একক আর অ্যাপোএনজাইমের একক একই হবে। তাহলে প্রোটিনের এককের নাম কি? অ্যামাইনো অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ। এবার গ, উদ্দীপকের বি এর বৈশিষ্ট্য সহ কাজগুলো উল্লেখ করো। বি হচ্ছে লিপিড। বি হলো লিপিড। তাহলে লিপিডের বৈশিষ্ট্য, লিপিডের বৈশিষ্ট্যগুলো লিখে কাজ লিখতে হবে। বৈশিষ্ট্যগুলো বলতে পারবা কেউ? লিপিডের বৈশিষ্ট্য, এরা পানিতে ভাসে। পানি অপেক্ষা হালকা, এই জন্য এরা পানিতে ভাসে। তারপর পানিতে ভাসে। এরা স্বাদহীন, গন্ধহীন, বর্ণহীন। তারপর এরা জৈব দ্রাবকে দ্রবণীয়। জৈব দ্রাবক বলতে ইথার, অ্যালকোহল, ক্লোরোফর্ম ইত্যাদি। আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পায়। তো নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। হ্যাঁ, নির্দিষ্ট গলনাঙ্ক নাই। তারপরে আর কি হবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এর এস্টার যৌগকে লিপিড বলে। আবার আর এটাও দেওয়া যায়, লিপিডকে আদ্র বিশ্লেষণ করলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল অবশ্যই পাওয়া যাবে। তারপরে কাজগুলো লিখে দিতে হবে। উদ্দীপকের এই যৌগটি হলো এনজাইম। এনজাইমের নামকরণের নিয়মাবলী। নামকরণের নিয়মাবলী কয়টা? তিনটা। কি কি? বিক্রিয়ার নাম অনুসারে, তারপর হচ্ছে সাবস্ট্রেটের নাম অনুসারে, হচ্ছে বিক্রিয়া সাবস্ট্রেটের নাম। হ্যাঁ, দুইটা মিলিত প্রভাব। তাহলে তিনটা কিভাবে নামকরণ হয় তার উদাহরণ লিখতে হবে। আচ্ছা, এবার আসছি এক নমুনা কোশ্চেন, এমসিকিউ। ইলায়োপ্লাস্ট কি সঞ্চয় করে? ইলায়োপ্লাস্ট কি সঞ্চয় করে? ইলায়োপ্লাস্ট জিনিসটা কি? এক ধরনের লিউকোপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট হলো এক ধরনের লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট আমরা দেখেছিলাম তিন ধরনের। তাহলে লিউকোপ্লাস্ট তিন ধরনের খাদ্য সঞ্চয় করে, একটা আমিষ, একটা শর্করা, একটা চর্বি। এখানে কোনটা আছে? আমিষ, শর্করা, চর্বি, তিনটাই তো। তিনটা না, একটা হবে। চর্বি স্যার। চর্বি, গুড। ভিটামিন। হ্যাঁ, চর্বি সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলবো ইলায়োপ্লাস্ট। শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্টের নাম জানো? শর্করা সঞ্চয়কারী অ্যামাইলোপ্লাস্ট। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট প্রোটিনোপ্লাস্ট। বা আরো একটা নাম আছে, বলতে পারবা? প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোপ্লাস্ট। আচ্ছা, 2 নম্বর দেখো, প্রোটিন তৈরির কারখানা কাকে বলা হয়? প্রোটিন তৈরির কারখানা একটা অঙ্গাণু হবে, সেই অঙ্গাণুর নাম কি? রাইবোজোম। এবার আসো, রাইবোজোমে যদি প্রকৃতপক্ষে রাইবোজোম হয় তাহলে তার সাব ইউনিট কয়টা? প্রকৃতপক্ষে রাইবোজোম মানে ATS যে রাইবোজোম, সেটাকে বলা হয় প্রকৃতপক্ষে রাইবোজোম। এই প্রকৃতপক্ষে বা ATS রাইবোজোমের কয়টা সাব ইউনিট থাকে? দুইটা। ছোটটার নাম 40S আর বড়টার নাম 60S। হ্যাঁ, তো 60S যে বড় সাব ইউনিট, এই সাব ইউনিটের মধ্যে তিনটা সাইড থাকে। একটা এ সাইড, এখান দিয়ে অ্যামিনো অ্যাসিড প্রবেশ করবে। ই সাইডে পলিপেপটাইড তৈরি হবে, আর ই সাইড দিয়ে পলিপেপটাইড বের হবে। তো এখানে দুইটা সাইটের নাম দেওয়া আছে, এ সাইট আর পি সাইট। এটা দুইটাই হবে যেহেতু রাইবোজোম বলতেছে। এখন বলতেছে 3 নম্বর, মেমব্রেন বিদ্যমান। রাইবোজোমে কি মেমব্রেন আছে? না স্যার, ঝিল্লিবিহীন। তাহলে 1 আর 2 এখানে কি? ক 1 আর 2। আচ্ছা, এখানে একটা ছক দেওয়া আছে, ছকটা ভালো করে খেয়াল করো। বাম সাইডে পদার্থের নাম, মাঝে এককের নাম, আর শেষে কলামে বন্ধনের নাম দেওয়া আছে। তাহলে প্রথমে শর্করা, এককের নামটা কি হবে? শর্করার একক মনোস্যাকারাইড। গুড। বন্ধনের নাম গ্লাইকোসাইডিক বন্ধন। আমিষ, এককের নাম কি হবে? অ্যামাইনো অ্যাসিড। বন্ধনের নাম কি হবে? পেপটাইড। লিপিড, এককের নাম গ্লিসারল।
ফ্যাটি অ্যাসিড দুটাই। বন্ধনের নাম ফ্যাটি অ্যাসিড। স্টার বন্ধন। স্টার বন্ধন। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা আরো একটা কোশ্চেন করি, ডিসকাস করি, যেহেতু খুব তাড়াতাড়ি তোমরা পাচ্ছেছো, ভালো লাগতেছে। লিপিডের বন্ধনের নাম হলো স্টার। আচ্ছা, আরো কিছু কোশ্চেন নিয়ে করি। এখানে দেখো, কোষ মধ্যস্থ বিভিন্ন পিগমেন্ট, এনজাইম এবং নেকটার কোন জাতীয় পদার্থ? কে বলতে পারো? পিগমেন্ট, এনজাইম, নেকটার এরা কোন জাতীয় পদার্থ? মিশ্রিত পদার্থ। কোষ প্রাচীরের গঠনে পাওয়া যায় মধ্যপর্দা, কূপ, পিকটিয়ার। তিনটে পাওয়া যাবে। গুড। মানে ঘ নাম্বার। কোষঝিল্লির কোন অংশ হাইড্রোফিলিক? হাইড্রোফিলিক মানে পানিগ্রাহী। পানিগ্রাহী। হ্যাঁ, পানি আকর্ষী বা পানিগ্রাহী। কোনটা? ফসফেট মাথা। ফসফেট হেড। ফিনোসাইটিক খোসকা গঠনকারী অংশের নাম কি? ফিনোসাইটিক খোসকা মাইক্রোভিলা না মাইক্রোভিলাস। রাইবোজোম পাওয়া যায় মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়। ক্যারিওটিক তাহলে এটা কোনটা হবে? 5 নম্বর। 1 আর 3। 1 2 1 আর 3 তিনটাই হবে। আদি কোষে পাওয়া যায়। হ্যাঁ, তিনটাই হবে। কারণ প্রোক্যারিওটিক কোষে 70S রাইবোজোম থাকে, শুধু একটি অঙ্গাণু থাকে প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম, সেটা 70S। আর মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টে এগুলোতেও ভিতরে আছে 70S রাইবোজোম। কিন্তু প্রকৃত কোষের সাইটোপ্লাজম, তারপর নিউক্লিয়ার ঝিল্লি, এন্ডোপ্লাজমিক জালিকা, এগুলোতে সব 80S রাইবোজোম থাকে। তাহলে প্রকৃত কোষে কিন্তু 70S এবং 80S দুইটা রাইবোজোমই আছে। 70S রাইবোজোম প্রকৃত কোষের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া এবং আর আমরা জানি প্রোক্যারিওটিক জীবের এক ধরনের রাইবোজোম থাকবে, সেটা 70S। তাহলে এখানে आंसर তিনটাই হবে, মানে ঘ। 6 মায়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে? জনন মাতৃকোষে। তিনটাই। জনন মাতৃকোষে নিম্নস্থানীয় জায়গাটায়। 1 আর 3। 1 আর 3 হবে, কারণ খ নম্বর হবে। জনন কোষটা হবে না, কারণ জনন কোষ হলো হ্যাপ্লয়েড কোষ, আর হ্যাপ্লয়েড কোষে মায়োসিস হয় না। সেন্ট্রোমিয়ার সম্পূর্ণরূপে বিভক্ত হয়ে স্পিন্ডলযন্ত্রের মেরুর দিকে গমন করে কোন পর্যায়ে? অ্যানাফেজ। 8 ফ্রুট সুগারের গাঠনিক সংকেতে কতটি অপ্রতিসম কার্বন পরমাণু থাকে? 5টি। এখানে আগে বলতে হবে ফ্রুট সুগার জিনিসটা কি। 2টি। দুই তো নাই। ফ্রুট সুগার কাকে বলে? 5টি। ফ্রুট সুগার ফ্রুক্টোজে। তাহলে ফ্রুক্টোজে চিন্তা করো, ফ্রুক্টোজের 1 নম্বরে CH2H আছে, তাহলে কি সেটা কি 4টা হবে? আগে কথা শোনো, ফ্রুক্টোজের 1 নম্বরে CH2OH আছে, এটা কি কাইরাল কার্বন? না স্যার। 2 নম্বর কার্বনে আছে C আর O, এটা কি কাইরাল কার্বন? না স্যার 3 হবে। 3 হবে, 4 হবে। 5 নম্বরটা কাইরাল কার্বন। 3 4, কারণ আর লাস্টেরটা বাদ যাবে। হ্যাঁ লাস্টেরটা বাদ যাবে। 3 4 5, 6 নম্বরটা আবার বাদ যাবে। তাহলে কয়টা হলো? 3টা। আর যদি গ্লুকোজ হতো তাহলে হতো 4টে। তাহলে এখানে হলো ফ্রুট সুগার মানে হলো ফ্রুক্টোজ, আর ফ্রুক্টোজের গাঠনিক সংকেতে আমরা 3টা কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন পরমাণু দেখব। নিচের কোন এককেশীর সুকেন্দ্রিক জীব মাইটোসিস পরিবর্তনের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে? কোনটা হবে? ক্লাইডোমোনাস। ফার্স্টেরটা হবে ক্ল্যামাইডোমোনাস। হ্যাঁ, এবার আসছি একটি বায়োভ্যালেন্টের নন সিস্টার ক্রোমাটিড গুলোর একমাত্র স্থানে প্লাজমা থাকলে তাতে কত ডিগ্রি কোণ সৃষ্টি হয়? 180। 90 ডিগ্রি। আর যদি দুই স্থানে হইতো তাহলে 90 ডিগ্রি হতো। তাহলে 90 ডিগ্রি। ডিগ্রি। দুই স্থানে হলে 90 ডিগ্রি। মাসিস কোষ বিভাজনের প্রথম কোন ধাপে নিউক্লিয়াসে N সংখ্যক ক্রোমোজোম থাকে?
n সংখ্যক মানে হ্যাপ্লয়েড। অ্যানাফেজ অন। অ্যানাফেজ এক, কারণ অ্যানাফেজ একই আমরা দেখবো যদি আমরা জি স্যার। লেপ্টোটিন উপপর্যায়ে চিন্তা করি, লেপ্টোটিন উপপর্যায়ে 4টা পূর্ণাঙ্গ ক্রোমোজোম থাকে, কিন্তু আমরা যখন অ্যানাফেজ একে যাব তখন দেখবো 3টা পূর্ণাঙ্গ ক্রোমোজোম 1 মিনিটে আর আরেক 2টা পূর্ণাঙ্গ ক্রোমোজোম আরেক মিনিটে চলে যায়, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই জন্য অ্যানাফেজ একটাই হবে। ত্বকের প্রোটিনের নাম কি? ত্বকের প্রোটিনের নাম কি? ত্বক। ক্যারাটিন। কেরাটিন। হাড়ের সন্ধিস্থলে ক্যারাটিন হ্যাঁ কেরাটিন প্রোটিন, ঠিক আছে। তো ক্যারাটিন তো নখে বা শর্করা। হ্যাঁ, চুলে ত্বকেও আছে, শর্করা। নখেও আছে, চুলেও আছে। ত্বক, নখ আর চুল তিনটাতেই কেরাটিন আছে। আচ্ছা, হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? শর্করা। শর্করা, ঠিক আছে। শর্করা। সেলোবায়োজের গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কি রূপ? বিটা অন 4। বিটা 1,4। আলু, ধান ইত্যাদি উদ্ভিদের স্টার্চে অ্যামিনো পেকটিনের শতকরা পরিমাণ কত থাকে? 78%। 78%। 78 ভাগ, ঠিক আছে। আর অ্যামিলোজ থাকবে 22 ভাগ। আচ্ছা, এখানে আরো জ্ঞানমূলক অনুধাবনমূলক তোমাদের দেওয়া হচ্ছে, যেমন অ্যালডোট্রায়োজের একটি উদাহরণ দাও। এখানে অ্যালডোট্রায়োজ কাকে বলে আর উদাহরণ দিতে হবে। গ্লিসারলডিহাইড। গ্লিসারলডিহাইড উদাহরণ। গ্লিসারলডিহাইড। মার্কস হলো 2, এজন্য অ্যালডোট্রায়োজ কাকে বলে এটা লিখতে হবে। অ্যালডোট্রায়োজ কাকে বলে? যেসব মনোস্যাকারাইডে এক থেকে 3টি কার্বন পরমাণু, 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে 3টি কার্বন পরমাণু এবং অ্যালডিহাইড গ্রুপ থাকলে, ঠিক আছে, জি স্যার। তাকে অ্যালডোট্রায়োজ বলা হয়। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের সাব ইউনিট দুটি কি কি? প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম মানে কোনটা? একটু আগে এমসিকিউ তে ছিল 70s। 70s। সাব ইউনিট দুটার নাম কি? ক্লোরোপ্লাস্ট আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। না না, সাব ইউনিট। সাব ইউনিট একটা 50s আর একটা 30s। 30s। হ্যাপ্লয়েড কোষে মায়োসিস ঘটে না কেন? কারণ তাহলে হচ্ছে এটা হয় না, n/2 হয়ে যায়। হ্যাঁ, n/2 তো কখনো সম্ভব না। 11.5 হয়ে যায়, এটা সম্ভব হ্যাঁ, না। না ওটাও বলা দরকার নাই, এখানে তোমাকে বলতে হবে যে হ্যাপ্লয়েড কোষটা কাকে বলে। যে এক্সের ক্রোমোজোম যুক্ত কোষকে হ্যাপ্লয়েড কোষ বলা হয়। এবার বলবা কি হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা হলো n সংখ্যক। হ্যাঁ, হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোমকে n দ্বারা সূচিত করা হয়। এখন এই n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যদি কোষে মায়োসিস ঘটে, তাহলে উৎপন্ন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা দাঁড়াবে n/2। হ্যাঁ, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, যেটা কখনোই সম্ভব নয়, এই জন্য হ্যাপ্লয়েড কোষে মায়োসিস ঘটে না। ওকে, এই কথাগুলো তোমাকে লিখতে হবে। কোষঝিল্লিতে প্রাপ্ত প্রোটিনগুলোর অবস্থান লিখো। কোষঝিল্লিতে কয় ধরনের প্রোটিন আছে? কোষঝিল্লিতে কয় ধরনের প্রোটিন আছে? কোষঝিল্লি ফ্লুইড মোজাইক মডেল 2 ধরনের। 3 ধরনের। একটা হলো মেমব্রেন প্রোটিন, মেমব্রেন প্রোটিন হচ্ছে 3 ধরনের। একটা হলো পেরিফেরাল প্রোটিন, মনে আছে? প্রান্তীয় প্রোটিন। জি স্যার, পেরিফেরাল। তাহলে এটা ফসফোলিপিডের বাইরের প্রান্তে থাকবে। তারপরে আসছে হলো আরেকটা ইন্টিগ্রাল প্রোটিন, হ্যাঁ, বা অন্তর্নিহিত প্রোটিন। হ্যাঁ, এগুলো কোথায় থাকবে? ফসফোলিপিড যে স্তর আছে, ফসফোলিপিড স্তরের মাঝে, হ্যাঁ, কিছু অংশ ফসফোলিপিড স্তরের যে কোনো একটা ফসফোলিপিড স্তরের ভেতরের দিকে এবং কিছু অংশ বাইরের দিকে, এভাবে থাকবে। আর এটা হলো ট্রান্সমেমব্রেন প্রোটিন বা আন্তঃঝিল্লি প্রোটিন। এটা হবে কি ফসফোলিপিড অণুর 2 স্তর জুড়েই যে প্রোটিনগুলো থাকে। আচ্ছা, এখানে ক্রেবস চক্র কোন অঙ্গনুতে সংগঠিত হয়? ক্রেবস চক্র কোন অঙ্গনুতে সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়া। সিনাপসিস কি? দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়া সৃষ্টি হয় সিনাপসিস। হ্যাঁ, আইসোমার কি?
যাদের আণবিক সংকেতের আণবিক সংকেত এখানে বলতে হবে যে সমস্ত যৌগের রাসায়নিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতে নির্দিষ্ট কার্যকরীমূলক পরিবর্তন হয়। হ্যাঁ, যেমন হলো গ্লুকোজ আর ফ্রুক্টোজ পরস্পর আইসোমার। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের রাসায়নিক সংকেত C6H12O6, কিন্তু এদের গাঠনিক সংকেতে গ্লুকোজে থাকবে অ্যালডিহাইড আর ফ্রুক্টোজে থাকবে কিটোন। আচ্ছা, এখানে আমরা এই যে কোষঝিল্লিতে প্রাপ্ত প্রোটিনের, এখানে আমরা যেমন 3টে প্রোটিনের নাম বললাম, এখানে আরো একটা প্রোটিন তোমরা লিখতে পারো, সেটা হলো গ্লাইকোপ্রোটিন। সেটা হলো গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে? যে প্রোটিনের সাথে যখন শর্করা যুক্ত হয় তখন এই গ্লাইকোপ্রোটিন সৃষ্টি হয়। আমরা এটা দেখেছি যে কোষঝিল্লির যে ফসফোলিপিড বা যে স্তর, বাইরের স্তর ছিল, সেই বাইরের স্তরে এই গ্লাইকোপ্রোটিন ছিল। তো এই হলো তাহলে আজকের এখন তোমাদের কোনো প্রবলেম থাকলে বলতে পারো। তোমরা ভালো করবা, যেটা মনে হলো যে তোমাদের সেশনটা ভালো করবে ইনশাআল্লাহ। ভালোই লাগলো তোমাদের মোটামুটি মৌখিক পরীক্ষা নিয়ে। তোমাদের কোথাও কোনো লিপিডের এককটা কি বলেছিলেন? লিপিডের একক হবে, লিপিডের একক হলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দুইটাই। আর বন্ধনের নাম হবে তোমার এস্টার। এস্টার এস্টার গ্লিসারল। আচ্ছা, এখানে আমরা আরেকটা বলতে পারি, যেমন নিউক্লিক অ্যাসিড নাম শুনেছো? নিউক্লিক অ্যাসিড পদার্থের নামের এখানে যদি আমি নিউক্লিক অ্যাসিড লিখি, হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড মানে হলো ডিএনএ এবং আরএনএ। এককের নামটা কেউ বলতে পারবা? নিউক্লিক অ্যাসিডের একক এটা সবার পারার কথা না, যারা অ্যাডভান্স পড়াশোনা করেছো। স্যার নিউক্লিওটাইড। এই তো, থ্যাংক ইউ, অ্যাডভান্স পড়াশোনা করেছো, বুঝতে পারছি। তাহলে নিউক্লিওটাইড কে? তুমি তোমার নাম বলো। স্যার নুসরাত জাহান। গুড, হ্যাঁ, নিউক্লিওটাইড হবে। তাহলে নিউক্লিক অ্যাসিডের একক হলো নিউক্লিওটাইড। আচ্ছা, এখানে যদি আমি ডিএনএ বা আরএনএ লিখি, তাহলে আমি কি নিউক্লিওটাইড লিখতে পারবো? ডিএনএ যদি লিখি, না স্যার পলিনিউক্লিওটাইড লিখতে হবে। না না, এখানে যদি আমি পদার্থের নামের এখানে যদি ডিএনএ লিখি, তখন আমি এখানে এককের নাম দেবো ডিঅক্সিনিউক্লিওটাইড। হ্যাঁ, যেহেতু ডিএনএ এর গঠনে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, এই জন্য সেই নিউক্লিওটাইডকে আমরা বলবো ডিঅক্সিনিউক্লিওটাইড। আর যদি আমি আরএনএ লিখি, আরএনএ লিখলে এককের নাম রাইবোজ। হ্যাঁ, রাইবোজ সুগার থাকে, রাইবোনিউক্লিক। এখানে নিউক্লিওটাইড লিখতে পারি। তাহলে আরএনএ বা নিউক্লিক অ্যাসিড থাকলে আমি নিউক্লিওটাইড লিখতেছি, কিন্তু যখন ডিএনএ থাকবে, স্পেসিফিক ভাবে ডিএনএ থাকবে, তখন আমি লিখবো ডিঅক্সিনিউক্লিওটাইড। এখন প্রশ্ন হলো, নিউক্লিক অ্যাসিড তো আসলে ডিএনএ এবং আরএনএ উভয়কেই বলা হয়, তাহলে কেন আমি এখানে নিউক্লিওটাইড লিখতেছি? এই কারণে নিউক্লিওটাইড লিখতেছি কারণ ডিঅক্সিনিউক্লিওটাইড আর নিউক্লিওটাইড দুটোতেই নিউক্লিওটাইড অংশটা কম, এই জন্য নিউক্লিওটাইড লিখতে তখন মার্কস দিব। কিন্তু যখন আমি ডিএনএ লিখবো, তখন এখানে ডিঅক্সিনিউক্লিওটাইড লিখতে হবে। বুঝতে পেরেছো? আর বন্ধনের নাম হবে তিনটার ক্ষেত্রে একই বন্ধন, একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে, বা একটা ডিঅক্সিনিউক্লিওটাইড আরেকটা ডিঅক্সিনিউক্লিওটাইডের সাথে ফসফোডাই হাইড্রোজেন বন্ড, না, ফসফোডাই এস্টার বন্ধন। বন্ধনের নাম হবে ফসফোডাই এস্টার বন্ধন। তো ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো, সময় আর নাই বেশি। আমরা নেক্সট ক্লাসে নিউক্লিক অ্যাসিড শুরু করব। আচ্ছা স্যার, ফসফো কি বললেন? ফসফোডাই এস্টার বন্ধন। ওকে তো স্যার, সবাই ভালো থাকো, হ্যাঁ, খুদা হাফেজ। জাযাকাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।